মানুষ যে বৈপ্লবিক অবস্থায় আছে, বিপ্লবের পরে নতুন যে সরকার দায়িত্ব নিবে, নতুন যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সেই রাষ্ট্রে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিচার হবে। সারা পৃথিবীতে তাই হয়, হত্যাকারীদের সঙ্গে আলোচনা হয় না, হত্যাকারীদের বিচার হয়। বাংলাদেশে এখন আর কোনো আলোচনার পরিস্থিতি নাই। এখন যেটা আছে সে এই বিপ্লবী জনতা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, কারা রাষ্ট্র গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সব জনগণের হাতে। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ সংবিধান তৈরি করে, জনগণ রাষ্ট্র তৈরি করে, রাষ্ট্র বা সংবিধান জনগণ তৈরি করেন। তারা এখন বলছে সব দাবি মেনে নিবে। সব দাবি মেনে নিবেন মানে আপনি পারবেন এতগুলো প্রাণ ফিরিয়ে দিতে? সবগুলো দাবি মেনে নিয়ে আপনি মুগ্ধকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি আবু সাইদকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি ৩২ জন শিশু নিহত হয়েছে এই এই চলমান সংঘর্ষে, যেটা জাতিসংঘের ইউনিসেফের রিপোর্ট। এই ৩২ জন মায়ের বুকে সন্তানদের ফিরিয়ে দিতে পারবেন? সেনাবাহিনী ঠিক আছে, তারা বলেছে জনগণের উপর গুলি করবে না বা জনগণের উপর চাপ প্রয়োগ করবে না, তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে, অত্যন্ত ভালো কথা। আমরা মনে করি সেনাবাহিনীর হুঁশ ফিরেছে। আপনারা তো দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি। আমার মনে হচ্ছে সারা বাংলাদেশ এখন উত্তাল, এক ধরনের উত্তুঙ্গ অবস্থায় আছে। এই বিপ্লবের দ্বার প্রান্তে, একটা সফল বিপ্লবের দ্বার প্রান্তে এসে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। আজকে শুধু আপনার শহীদ মিনারে আমার ধারণা লাখো জনতার উপস্থিতি ছিল। এর বাইরে বসুন্ধরা, বিভিন্ন জায়গায় কিন্তু একই সঙ্গে মানুষের উপস্থিতি ছিল। আমরা চট্টগ্রামে বিশাল জমায়েত দেখেছি, খুলনায় হয়েছে, যশোরে হয়েছে, ফরিদপুরে হয়েছে। সারা বাংলাদেশে মানুষ কিন্তু আজকে রাজপথে ছিল। এবং সবচেয়ে যেটা আমরা ধারণা করছিলাম যে এটা কোটা সংস্কার আন্দোলন হলেও এখন কিন্তু এই মুহূর্তে এটা এসে এক দফার দাবিতে পরিণত হয়েছে। নাহিদ ইসলাম উনি যেটা বলেছেন যে দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, মানে এই সরকারকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ওনারা কিন্তু একটা, এই শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগ করার পরে কি হবে তারও কিন্তু একটা এক ধরনের রূপরেখা দিয়েছেন। বলেছেন যে সর্বজন গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে দিয়ে একটি জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করা হবে, সেই সরকার একটি নির্বাচনের বা এই দেশটাকে ঠিকঠাক মেরামত করার দায়িত্ব গ্রহণ করবে এবং চলবে, দেশটা সামনে এগিয়ে যাবে। তো আমি তো মনে করি যে বার্তা খুবই পরিষ্কার, এবং এটা সরকারের মানা না মানার তো কিছু নাই। এই সরকার তো অবৈধ সরকার এবং এই সরকার তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই সরকারের এখন পায়ের নিচে মাটি নাই, পরিষ্কার। এখন উনি তো বলছেন যে উনি সব মেনে নেবেন, আন্দোলনকারীরা ওনার সাথে মানা না মানার তো কিছু দরজা নাই। খোলা, জানলা খোলা। না না, উনি দরজা জানালা খুলে বসে থাকতে পারেন। সেই দরজা জানালা দিয়ে আমাদের যে শহীদ হয়েছেন এই 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 গণতন্ত্রের জন্য যে লড়াইয়ে, সেই লড়াইয়ের শহীদদের ইশারা আপনি দেখবেন ঢুকে যেতে পারে, এবং সেটা তাদের জন্য আরো ভয়ের বিষয় হবে। তো এই মুহূর্তে এসে এই ধরনের এই দরজা জানালা খোলা, আমি সবকিছু মেনে নিতে রাজি আছি, ওনাদের তো বিচার হবে। এই যে সরকার, মানুষ যে বৈপ্লবিক অবস্থায় আছে, বিপ্লবের পরে নতুন যে সরকার দায়িত্ব নিবে, নতুন যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সেই রাষ্ট্রে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিচার হবে। সারা পৃথিবীতে তাই হয়, হত্যাকারীদের সঙ্গে আলোচনা হয় না, হত্যাকারীদের বিচার হয়। সাধারণ মানুষের, বিপ্লবীদের রক্তে যাদের হাত লাল, তাদের সঙ্গে তো বসে আর যাই হোক আলোচনার টেবিলে চা পান করা যায় না। এই মুহূর্তে আলোচনার কোনো পরিবেশ নাই। এটা গত ২-১ দিন ধরে আমি মনে করি সরকার সমর্থক যারা এই পরিস্থিতির আভাস পেয়েছেন, তারা কিন্তু বলার চেষ্টা করেছেন আমরা রক্ত চাই না, অনেক হয়েছে, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। এটা তো আপনাদের ১৬ তারিখে বোঝা উচিত ছিল যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। ওবায়দুল কাদের তো বলেছেন যে এই আন্দোলনকারীদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এখন ওবায়দুল কাদেরকে তো এইটার জবাবদিহিতা করতে হবে যে তাহলে উনি কি ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে, এই যে কয়েকশত, সরকারি হিসেবেই তো ২৭৪ না ৭৫ জন, বা বিভিন্ন গণমাধ্যমে তো ২৭৩ জনের কথা বলা হচ্ছে, আর নানা হিসাবে বলা হচ্ছে আরো বেশি, কয়েক গুণ বেশি। তো এই হত্যাকাণ্ডের জন্য কি ওবায়দুল কাদের জড়িত, উনি নির্দেশ দিয়েছেন ছাত্রলীগকে? তাহলে তো ওবায়দুল কাদের হুকুমের আসামি হবে, ওনার সঙ্গে আবার আলোচনা কিসের? বাংলাদেশে এখন আর কোনো আলোচনার পরিস্থিতি নাই। এখন যেটা আছে সে এই বিপ্লবী জনতা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, কারা রাষ্ট্র গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সব জনগণের হাতে। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ সংবিধান তৈরি করে, জনগণ রাষ্ট্র তৈরি করে, রাষ্ট্র বা সংবিধান জনগণ তৈরি করে না। জনগণ যা চায়, যেভাবে চায় সেভাবে রাষ্ট্র পরিচালিত হবে। আপনার সংবিধান একটা ম্যানুয়াল, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কিন্তু সংবিধান এমন কোন গ্রন্থ না, মহাগ্রন্থ না যার বাইরে যাওয়া যাবে না। অবশ্যই যাওয়া যাবে, জনগণ সেটা ঠিক করবে।
আমি মনে করি এখন বাংলাদেশের পরিস্থিতি যেটা হচ্ছে, বাংলাদেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত বিজয়ের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছে এবং সেই বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ। এবং এই আমরা সকাল থেকে একটা কানাঘুষা শুনছি, গতকাল থেকে কানাঘুষা শুনছি যে সরকার পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করতে পারে, 144 ধারা জারি করতে পারে, কোনো কিছু কাজ হবে না। আপনার সরকার তো কারফিউ এখন দিয়েই রেখেছে, কারফিউ তো উজ্জ্ব করে নাই, সরকার কারফিউ উজ্জ্ব করে নাই, কিন্তু ওই অফিস চলাকালীন সময়ে কারফিউ শিথিল করা হয়েছে, বাকি সময় কারফিউ বজায় থাকার কথা। কোথায় কারফিউ কে মানছে? বিকেলবেলা যান, সন্ধ্যাবেলা যান, হাজার হাজার মানুষ। আমি পরশুদিন দেখেছি ঠাকুরগাঁয়ে মোমবাতি নিয়ে মানুষ শহীদ মিনারে গিয়ে মিছিল করেছে, হাজার হাজার মানুষ। এবং আপনি দেখেন এইখানে কোনো সংগঠিত নেতৃত্ব নাই, কোনো রাজনৈতিক প্রভাবশালী, এই যে যেটা আলোচনা আছে যে জামাতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, বামপন্থী বা ইসলামপন্থী দলগুলো বাইরে থেকে সমর্থন দিচ্ছে, এর বাইরে তাদের আর কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশনও নাই, কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ চলে আসতেছে। এবং এই দলে এই যে সমাবেশে যারা আসছে এদের মধ্যে কিন্তু আপনার সরকার সমর্থক অনেক লোকজন আছে, আমি চিনি। এখানে যে সব সরকারের বিরোধী তাও না, আওয়ামী লীগের সমর্থক অনেক লোকজনও আছে, কারণ তারাও এই সরকারের এই ধরনের যে অভব্য আচরণ, ফ্যাসিস্ট আচরণে অতিষ্ঠ। এটা আওয়ামী লীগের সরকার না, এটা আমলাদের সরকার, এটা পুলিশের সরকার, এটা র্যাবের সরকার, এটা মিলিটারির সরকার। এই সরকারের বিরুদ্ধে মানুষ পথে নেমে এসেছে এবং এই সরকারের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। আমি নিশ্চিত এই সরকারের পতন ঘটবে এবং সেই পতনের পরে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার কি মনে হয় যে এই দাবিটা না মেনে আরো কোনো পরিকল্পনা সরকার নিতে পারে, যেটা আমরা 19শে জুলাই কি 18 জুলাই আমরা যেটা দেখেছি সেরকম কোনো কিছু নিতে পারি কিনা? কারণ আমরা ওনাকে বারবার বলতে শুনছি যে উনি সব দাবি মেনে নেবেন, উনি হত্যার বিচার করবেন এবং মানে উনি তো তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যেভাবে হোক সব দাবি মেনে, সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ তাদেরও তো একটা পরিকল্পনা আছে। না, সেটা অবশ্যই তাদের পরিকল্পনা থাকবেই, কিন্তু ধরেন তাদের পরিকল্পনাগুলো এখন আর কাজ করবে না, যেহেতু এটা একটা সর্বাত্মক সর্বদলীয় আন্দোলনে রূপান্তরিত হয়েছে, যার নেতৃত্বে আছে এই দেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা। কোনো রাজনৈতিক লিডারশিপ নাই যে এর চাপ দিয়ে, এর লোভ দেখিয়ে আপনি আপনার পক্ষে নিয়ে আসবেন। কোনোভাবে এদেরকে টলানো যাচ্ছে না, তো এই নেতৃত্বকে টলানো যাবেও না। একজনকে টলানো গেলে 10 জন পিছে দাঁড়িয়ে যাবে। এখন আপনি যেটা বললেন, আমরা শুনছি যে আজকে রাত থেকে ইন্টারনেট শাটডাউন করে দিতে পারে, টোটালি 144 দ্বারা জারি করতে পারে, আপনার জরুরি অবস্থা জারি করতে পারে, সংবিধান স্থগিত করতে পারে, অনেক কিছু করতে পারে তারা, কিন্তু তাদের কোনো মেকানিজম আর কাজ করবে না। মানে যখন আপনার টোটাল জিনিস কলাপস করে তখন তো আপনি কোনো কিছু দিয়ে আটকায় রাখতে পারবেন না। তারা এখন বলছে সব দাবি মেনে নিবে। সব দাবি মেনে নিবেন মানে আপনি পারবেন এতগুলো প্রাণ ফিরিয়ে দিতে? সবগুলো দাবি মেনে নিয়ে আপনি মুগ্ধকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি আবু সাইদকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি 32 জন শিশু নিহত হয়েছে এই চলমান সংঘর্ষে, যেটা জাতিসংঘের ইউনিসেফের রিপোর্ট। এই 32 জন মায়ের বুকে সন্তানদের ফিরিয়ে দিতে পারবেন? যাত্রাবাড়িতে বাচ্চারা ঘরের ভিতর খেলা করছিল, তারা তো আন্দোলনে অংশগ্রহণ করেনি। 8 বছরের শিশু ঘরের ভিতর বসেছিল, গুলি এসে তার মাথায় ফুরোফুর করে দিয়েছে, তার মায়ের হাতের থেকে মাংস উড়ে গিয়েছে। বিভৎস অবস্থা, যেগুলো আমরা বাংলাদেশে গণমাধ্যমে এখন দেখতে পাচ্ছি না, বাংলাদেশে গণমাধ্যম প্রচার করতে পারছে না। আপনি এখন সবকিছু মেনে নিয়ে আলোচনায় বসলে কি এগুলো ফিরিয়ে দিতে পারবেন? এখানে আমি মনে করি গেম ইজ ওভার। এইখানে আর আমি মনে করি না আলোচনার কোনো সুযোগ আছে। তারা নানা বুদ্ধি পরিকল্পনা আটতে পারে না, তাদের অনেক পরামর্শ আছে, এগুলা নিয়ে তারা এগোতে পারে। এখন তারা যতই চেষ্টা করবে, ওই যে গিরো দেয় গিরো ততই টাইট হইতে থাকবে। তারা 16 তারিখে গিট্টু কিন্তু এতটা শক্ত ছিল না, 16 তারিখে পরিস্থিতি অনেক ফ্লেক্সিবল ছিল তাদের জন্য। তারা শক্তি প্রদর্শন করে দমন করার জন্য গিয়েছিল, গিয়ে গিট্টু কিন্তু তাদের উপর তাদের যাই হোক, ডক্টর মারুফ মল্লিক, আপনাকে শুনতে পাচ্ছি না। আমার মনে হয় আপনার এখানে ইন্টারনেটে কোনো সমস্যা। আমার আরেকটা জিনিস জানার মানে ইচ্ছে, যে সেনাবাহিনী জরুরি বৈঠকে যেটা আলোচনা হয়েছে, সেটাও কি সেনাবাহিনীর এক ধরনের কৌশল, নাকি চাপে পড়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, নাকি এখানে পেছনে আরো কিছু তথ্য থাকতে পারে বলে আপনি মনে করেন? সংক্ষেপে যদি একটু বলেন, তারপরে আমি কিছু শুনবো। শুনতে পাচ্ছেন এখন আমার কথা? এখন শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না?
জি, 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ। জি। এটা হ্যাঁ, কৌশল হতে পারে। আপনি যেটা বলেছেন সেনাবাহিনী এরকম একটা কৌশল অবলম্বন করতে পারে, আবার চাপের মুখেও করতে পারে। তো আমি বলব যারা আন্দোলনের মাঠে আছেন বা যারা এই লড়াইয়ে আছেন তাদেরকে সতর্ক হতে হবে। যে সতর্ক অবস্থা থেকে বিবেচনা করতে হবে যে কি করা যায়, আমরা কতদূর এগুতে পারি। সেই জায়গাটায় মানে আন্দোলনে কিন্তু নানা ধরনের কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। সেনাবাহিনী ঠিক আছে, তারা বলেছে জনগণের উপর গুলি করবে না বা জনগণের উপর চাপ প্রয়োগ করবে না, তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে, অত্যন্ত ভালো কথা। আমরা মনে করি সেনাবাহিনীর হুঁশ ফিরেছে, কিন্তু এই সেনাবাহিনীর বিষয়ে আমাদেরকে বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে। তাদের প্রতিটি পদক্ষেপ আমাদের খুবই সতর্ক দৃষ্টিতে এবং কৌশলগতভাবে বিবেচনা করতে হবে বলে আমি মনে করি।